সিওল, কোরিয়ার একমাত্র রাজধানী। তার ঠিক মাঝেই রয়েছে ইয়ংসান নামের একটি ছোট্ট জেলা। আর সেখানকার সবথেকে আকর্ষণীয় এলাকা হলো ইতেওয়ান, যা সিওলের তৃতীয় সবথেকে ব্যয়বহুল এলাকা। এই ছোট্ট গলিটার ভেতরে আপনারা পুরো দুনিয়া খুঁজে পাবেন। আর আজকের গল্পটা এই গলিতে বসবাসকারী মানুষদের নিয়ে, যারা তাদের নিজস্ব নীতি এবং শর্তে জীবন ধারণ করে। ড্রামার শুরুতেই দেখানো হয় একজন ক্লাস টিচার এক্সট্রা ক্লাস অ্যাটেন্ড না করার জন্য কিছু স্টুডেন্টকে শাস্তি দিচ্ছেন। তিনি তাদের মাথার উপর একটি করে জল ভর্তি বালতি চাপিয়ে নি ডাউন করে বসিয়ে রেখেছেন। তারপর তাদেরকে ইঙ্গিত করে ক্লাসের বাকি স্টুডেন্টদের বলেন, তোমরা কি জানো এরা ভবিষ্যতে কি করবে? এরা মশামাছির মতো মা বাবার রক্ত চুষে খাবে, তাদের তিল তিল করে জমানো সমস্ত পুঁজি আত্মসাৎ করবে। টিচারের এইসব কথা শুনে সিরোই নামের একটি ছেলে ওই জল ভর্তি বালতিটা নিজের মাথায় ঢেলে নেয়, যা দেখে টিচার মনে করেন সে হয়তো তাকে নিয়ে উপহাস্য করার জন্যই এগুলো করেছে। তাই তিনি রেগে গিয়ে সিরোইকে অনেক কথা শোনান এবং বলেন, তুমি প্রতিদিন এক্সট্রা ক্লাস বাঙ্ক করার জন্য এমনভাবেই শাস্তি পাও, তা সত্ত্বেও তোমার কি বিন্দুমাত্র লজ্জা করে না? সিরোই বলে, এক্সট্রা ক্লাস করা ম্যান্ডেটারি নয়, তাই করি না। সিরোই আসলে অনেক সহজ সরল এবং শান্ত একটি ছেলে। সে ক্লাসের কারো সঙ্গেই খুব একটা মেলামেশা করে না, যে কারণে 3 বছরেও স্কুলের কেউই তার বন্ধু হয়ে ওঠেনি। সত্যি বলতে সিরোই একা থাকতেই বেশি ভালোবাসে। বন্ধুত্ব, প্রীতি, প্রেম, ভালোবাসা এসব তার কাছে কোনো মূল্য রাখে না। তার এমন অদ্ভুত পার্সোনালিটির কারণে বাকি স্টুডেন্টরাও তাকে অ্যাভয়েড করে চলতো। তবে তাদের ক্লাসের একটি মেয়ে 3 বছর ধরে তাকে পছন্দ করে। সিরোই চালচলন এবং আচার আচরণ সবকিছুতেই সে মুগ্ধ হয়েছে। তবে আসল ব্যাপার হলো, সে যে সিরোইকে 3 বছর ধরে ভালোবাসে সেটা এখনো অবধি তাকে বলে উঠতে পারেনি। কিন্তু এর মধ্যেই সে খবর পায় পুলিশে জয়নিং এর প্রিপারেশনের জন্য সিরোই পরের সপ্তাহেই অন্য স্কুলে ট্রান্সফার হয়ে যাবে। তাই সে ঠিক করে যাই হোক না কেন সে সিরোইকে তার মনের কথা বলেই ছাড়বে। দেখা যায় পরের দিনই সে অনেক সাহস করে হাতে একটা গিফট নিয়ে সিরোইর কাছে যায় এবং তাকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। তবে সিরোই তার কথায় কোনো গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। মেয়েটি হতাশ হয়ে সেখানেই চুপচাপ দাঁড়িয়ে থেকে শেষবারের মতো তার ভালোবাসার মানুষটিকে চলে যেতে দেখে। সিন শিফট হয়, দেখা যায় সিরোই তার পুরনো স্কুল ছেড়ে নতুন এক স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাস থেকে নেমে স্টেশনে যাওয়ার পথে সিরোই লক্ষ্য করে একটি মেয়ে এক বৃদ্ধ ভিক্ষুককে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। মেয়েটির ধাক্কায় ভিক্ষুকটি যখন প্রায় পড়েই যাচ্ছিল, তখন সিরোই এসে কোনো রকমে তাকে ধরে ফেলে। তারপর সে দৌড়ে ওই মেয়েটির কাছে এসে তার হাত ধরে বলে, তুমি একজন বয়স্ক মানুষের সাথে এমন ব্যবহার কি করে করতে পারো? এখনই চলো তার কাছে ক্ষমা চাও। মেয়েটি বলে, কেন, তোমার কি তাকে দেখে দয়া হচ্ছে? বেশি দয়া হলে তুমি নিজেই ক্ষমা চেয়ে নাও। এটা বলেই মেয়েটি সেখান থেকে চলে যায়। আর সিরোই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এখান থেকে সিন চলে আসে পুলিশে ভর্তির জাতীয় রানিং কম্পিটিশনে। দেখা যায় সেখানে একাধিক প্রতিযোগীর মাঝে সিরোইও যোগ দিয়েছে। তবে পায়ে চোট থাকার কারণে সে একদমই পেছনের সারিতে ছিল, অর্থাৎ ওই রানিং প্রতিযোগিতায় তার পাস হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। তবে তা সত্ত্বেও সে হাল ছাড়ে না। ওই ব্যথা পা নিয়েই সে পুরো রেসটা কমপ্লিট করে। সিলেক্টররা তার এমন হার না মানার অদম্য জেদ দেখে তাকে সিলেক্ট করে নেয়। সিন শিফট হয় আর আমাদের মিস্টার পার্ক নামের এক ব্যক্তিকে দেখানো হয়। আসলে ইনি হলেন সিরোইর বাবা। তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তার পাশে একটি গাড়ি এসে থামে। গাড়ির ভেতর থেকে যিনি নেমে আসেন তিনি হলেন মিস ক্যাং, মিস্টার পার্কের অফিসের কলিগ। মিস ক্যাং পার্ককে জিজ্ঞাসা করেন, শুনলাম আপনারা নাকি পাজেন সিটিতে শিফট হচ্ছেন? মিস্টার পার্ক বলেন, এখনো হয়নি, তবে সানডের মধ্যে শিফট হয়ে যাব। এরপর মিস ক্যাং জিজ্ঞাসা করেন সিরোই কোথায়? পার্ক বলেন, হাংজিন হাই স্কুলে তার ট্রান্সফার করিয়ে দিয়েছি। এটা শুনে ক্যাং বলেন, হাংজিন হাই স্কুল? ওখানে তো আমাদের চেয়ারম্যানের ছেলে গাংওয়ানও পড়াশোনা করে। কথাটা শুনে মিস্টার পার্ক কিছুটা ঘাবড়ে যায়, তবে পরক্ষণেই তিনি ব্যাপারটাকে ইগনোর করে দেন। এরপর মিস ক্যাং পার্ককে বলেন, আপনি কি ক্যানালি অনাথ আশ্রমের নাম শুনেছেন, যেটাকে আমাদের কোম্পানি স্পন্সর করত? পার্ক বলেন, হ্যাঁ, আমি তো তার ইনচার্জ। ক্যাং বলেন, আমাদের কোম্পানি ঠিক করেছে এখন থেকে তারা ওই অনাথ আশ্রমকে আর স্পন্সর করবেন না। পার্ক এই কথাটা শুনে বেশ রেগে যায় এবং বলে, এইভাবে হঠাৎ করে স্পন্সরশিপ বন্ধ করে দিলে এতগুলো ছেলে মেয়ে খাবে কি, তারা বাঁচবে কিভাবে? ক্যাং বলে, কিছু করার নেই, আমাদের এটাই মানতে হবে, কারণ এই সিদ্ধান্তটা চেয়ারম্যানের। সিন শিফট হয়, দেখা যায় মিস্টার পার্ক সিরোইকে সঙ্গে নিয়ে সেই অনাথ আশ্রমে আসে। তিনি সেখানকার বাচ্চাদের জন্য একাধিক খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসেন। এরপর তিনি এবং সিরোই যখন ওই খাবারগুলো বাচ্চাদের মধ্যে বিলি করছিলেন, ঠিক তখনই সেখানে একটি মেয়ে এসে উপস্থিত হয়, যে সেই দিন ওই বৃদ্ধ ভিক্ষুককে ধাক্কা মেরে ক্ষমা না চেয়েই চলে গিয়েছিল। সিরোই তাকে দেখা মাত্রই কিছুটা বিরক্ত হয় এবং সেখান থেকে সরে গিয়ে বাচ্চাদের জামা কাপড় মিলতে শুরু করে। এদিকে ওই মেয়েটি মিস্টার পার্কের সঙ্গে স্পন্সরশিপ নিয়ে কথা বলতে থাকে। সে বলে, আমি ডাইরেক্টরের কাছ থেকে সবই শুনেছি, এতে আপনার কোনো দোষ নেই।
চেয়ারম্যান না চাইলে আপনি কি করবেন? তখন পার্ক বলে, তুমি চিন্তা করো না, সেরোই তোমাদের স্কুলেই ভর্তি হয়েছে, তাই এখন থেকে আমি এখানেই থাকবো, আর এতে আমি তোমারও খেয়াল রাখতে পারবো। এরপর ওই মেয়েটি সেরোইর কাছে যায় এবং সেই দিনের ঘটনার জন্য তার কাছে ক্ষমা চায়। সেরোই তাকে বলে, অসহায় মানুষদের সাহায্য করলে কেউ কখনোই ছোট হয়ে যায় না, তুমিও তো এই অনাথ আশ্রমেই বড় হয়েছো, আমার বাবা কি তোমাকে সাহায্য করেনি? এটা বলেই সে রাগ দেখিয়ে গাড়িতে চলে যায়। পরের দিন সকালে সেরোই নিজের হাতে তার বাবার জন্য খাবার তৈরি করে। তারপর খাবার খেয়ে সে স্কুলে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে চলে আসে। বাস স্ট্যান্ডে এসে সে দেখতে পায় আগের দিনের সেই মেয়েটিও স্কুলে যাওয়ার জন্য সেখানেই দাঁড়িয়ে আছে। ঠিক এই সময় মেয়েটির সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়। গাড়ির ভেতর থেকে গাংওয়ান নামের একটি ছেলে তাকে বলে, ভেতরে চলে এসো, আমিও তো স্কুলেই যাচ্ছি। তবে মেয়েটি তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে চুপচাপ বাসে উঠে সেখান থেকে চলে যায়। মেয়েটি চলে যাওয়া মাত্রই সেরোইও পরবর্তী বাস ধরে স্কুলে চলে আসে। স্কুলে আজ তার প্রথম দিন, তাই ক্লাস টিচার তাকে সঙ্গে নিয়ে এসে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এরপর তিনি সেরোইকে নিজের ইন্ট্রোডাকশন দিতে বলে। সেরোই বলে, আমার নাম হলো পার্ক সেরোই, আমি পড়াশোনা করে একজন পুলিশ অফিসার হতে চাই, আর আমার হবি হলো মিউজিক শোনা এবং রানিং করা। ইন্ট্রো দেওয়া শেষ হলে ক্লাস টিচার সেরোইকে সোয়া নামের ওই মেয়েটির পাশে গিয়ে বসতে বলে। ইচ্ছে না থাকলেও কিছুটা বাধ্য হয়েই তাকে ওই মেয়েটার পাশে গিয়ে বসতে হয়। এরপর ক্লাস টিচার চলে যাওয়া মাত্রই গাংওয়ান নামের সেই ছেলেটি ক্লাসের একটি দুর্বল স্টুডেন্টকে মারতে শুরু করে। সে একটি সম্পূর্ণ দুধের প্যাকেট ওই ছেলেটার মাথায় ঢেলে দেয়। ছেলেটি ভয় পেয়ে তাকে বারবার সরি বলতে থাকে, তবে নিষ্ঠুর গাংওয়ান তা সত্ত্বেও তার কোনো কথা শোনে না। সে ছেলেটার চুল ধরে তার মুখে খুব খারাপভাবে আঘাত করতে থাকে। গাংওয়ানের এমন অত্যাচার দেখে সেরোই তাকে আটকানোর জন্য উঠে দাঁড়ায়, তবে সোয়া তাকে আটকে নেয় এবং বলে, আমার মনে হয় না তোমার ওদের মধ্যে নাক গলানো উচিত, কারণ এতে তুমি বিপদে পড়বে। গাংওয়ান কোনো সাধারণ ছেলে নয়, সে চেঙ্গা কোম্পানির চেয়ারম্যানের ছেলে, আর তোমার বাবাও যেহেতু সেই কোম্পানিতেই চাকরি করে, তাই ভবিষ্যতে তাকেও এটা নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তবে সেরোই তার সমস্ত কথা ইগনোর করে সোজা গাংওয়ানের কাছে গিয়ে তার হাতটা ধরে নেয় এবং বলে, অনেক হয়েছে, এবার ওকে ছেড়ে দাও। তাছাড়া বড়লোক হওয়ার মানে এটা নয় যে তুমি স্কুলে যা ইচ্ছে তাই করতে পারবে। দেখা যায় গাংওয়ান এই কথাটা শোনার পর আরো রেগে যায় এবং ওই ছেলেটির ওপর আরো বেশি করে টর্চার করতে শুরু করে। সেরোই তাকে ধমক দিয়ে বলে, ভালোভাবে বলছি, এবার থেমে যাও। তবে ঠিক এই সময় ক্লাস টিচার চলে আসায় সমস্ত স্টুডেন্টরা তাদের সিটে গিয়ে বসলেও গাংওয়ান, সেরোই এবং সেই ছেলেটি সেখানেই দাঁড়িয়ে থাকে। সেরোই টিচারের কাছে এই বিষয়টা নিয়ে কমপ্লেন করে, তবে ওই টিচার তার কথা ইগনোর করে সিটে গিয়ে বসতে বলে। এটা শুনে গাংওয়ান একটা ঠান্ডা হাসি দিয়ে সেরোইকে বলে, আশা করি এই স্কুলে আমার পজিশন কি সেটা তোকে আর বোঝাতে হবে না। দেখা যায় তার এমন উস্কানিমূলক কথা শুনে সেরোই কোনোভাবেই নিজেকে আটকে রাখতে না পেরে গাংওয়ানের মুখে সজোরে একটা ঘুষি মারে। ঘুষির আঘাতে গাংওয়ান সাথে সাথেই মাটিতে উল্টে পড়ে। এই দৃশ্যটা দেখে ক্লাস টিচার সহ বাকি সবাই এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে যায়। তারপর তারা দৌড়ে এসে গাংওয়ানকে উদ্ধার করে। এরপর সিন শিফট হয়, দেখা যায় সেরোইকে স্টাফরুমে এনে ওই ক্লাস টিচার যথাযথ শাস্তি দিচ্ছে এবং স্কুলের হেড প্রিন্সিপালও এই ঘটনার জন্য গাংওয়ানের কাছে ক্ষমা চাইছে। ঠিক এই মুহূর্তেই গাংওয়ানের বাবা অর্থাৎ চেঙ্গা কোম্পানির চেয়ারম্যান মিস্টার পার্ককে সঙ্গে নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। তিনি পার্ককে বলেন, আপনার কি মনে হয় আপনার ছেলে যে কাজটা করেছে তার জন্য তার কি শাস্তি হওয়া উচিত? মিস্টার পার্ক মাথা নত করে বলে, স্যার, ও বয়সে ছোট, তাই না বুঝেই এই ভুলটা করে ফেলেছে, দয়া করে ওকে ক্ষমা করে দিন। এটা শুনে ওই চেয়ারম্যান বলে, আপনি আমাদের কোম্পানির সবথেকে পুরনো এমপ্লয়, তাই আপনার কথা ভেবে ছেলেকে ক্ষমা করে দিলাম, তবে একটা শর্ত রয়েছে, আপনার ছেলেকে গাংওয়ানের সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে হবে। সেরোই এটা শোনা মাত্রই ওই চেয়ারম্যানকে বলে, এই অপরাধের জন্য আপনি যা শাস্তি দেবেন আমি মেনে নেব, তবে যে অন্যায় করেছে তার সামনে কখনোই ক্ষমা চাইব না। আমার বাবা আমাকে শিখিয়েছে সবসময় মাথা উঁচু করে বাঁচতে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে, তাই কোনো মতেই আমি তার কাছে ক্ষমা চাইব না। ছেলের এমন কথা শুনে মিস্টার পার্ক বলেন, আমি গর্বিত যে তোমার মতো একজন ছেলে পেয়েছি, সারা জীবন এইভাবেই মাথা উঁচু করে বাঁচবে। এদিকে চেয়ারম্যান তার এইসব কথা শোনার পর বলে, তাহলে তো মনে হয় আপনাকে কোম্পানি থেকে রিজাইন করতে হবে। দেখা যায় চেয়ারম্যান এটা বলার সাথে সাথেই মিস্টার পার্ক বলেন, স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, এত বছর আপনি আমাকে অনেক সুযোগ সুবিধা দিয়েছেন, তাই আপনি কোনো চিন্তা করবেন না, কাল সকালেই আপনার অফিসে আমার রেজিগনেশন লেটার পৌঁছে যাবে। বাবার এমন কথা শুনে সেরোই কান্নায় ভেঙে পড়ে, তবে তিনি ছেলেকে শান্ত করে একটি পাবে নিয়ে আসেন। তারপর তার মন ঠিক করার জন্য একসঙ্গে মদ্যপান করে। বাবার সাথে সময় কাটানোর পর সেরোই আগের থেকে কিছুটা শান্ত হয়। সিন এখান থেকে পুনরায় স্কুলে আসলে দেখা যায় স্কুলের নোটিশ বোর্ডে সেরোইকে স্কুল থেকে বরখাস্ত করার নোটিশ টাঙানো হয়েছে। গাংওয়ানের হাতে মার খাওয়া হিউন নামের সেই ছেলেটি এই নোটিশ দেখে অনেক কষ্ট পায়। এরপর সোয়া যখন স্কুল শেষ করে বাড়ি ফিরছিল তখন গাংওয়ান তার সামনে এসে দাঁড়ায় এবং তাকে বলে, এই গাড়িটা আজ আমি নতুন কিনেছি, লেটেস্ট মডেল,
আর নাম্বার প্লেটটাও স্পেশালভাবে বানানো। তবে সোয়া তার এই সমস্ত কথা ইগনোর করে সেখান থেকে চলে যায়। এরপর সন্ধেবেলায় সে মিস্টার পার্কের সঙ্গে দেখা করে বলে, অনাথাশ্রমের ডাইরেক্টর বলছিলেন আপনি নাকি আমার স্কুল ফিস দিয়েছেন। পার্ক বলে, ওসব নিয়ে তুমি চিন্তা করো না, তুমি শুধু ভালো করে পড়াশুনো করো, আমি চাই তুমি ভবিষ্যতে অনেক বড় হও, ভালো কোনো চাকরি করো। সোয়া মিস্টার পার্কের এমন কথা শুনে অনেক খুশি হয় এবং তাকে বলে, আমি যখন চাকরি করব তখন আপনাকে এর 3 গুণ টাকা ফেরত দেব। এটা শুনে মিস্টার পার্ক মজা করে বলেন, আমার টাকা চাই না, তুমি শুধু একটা কাপ নুডলস খাওয়ালেই হবে। এদিকে মিস ক্যাং চেঙ্গা কোম্পানির চেয়ারম্যানের সঙ্গে দেখা করে মিস্টার পার্ককে নিয়ে আলোচনা শুরু করেন। সে চেয়ারম্যানকে বলে, মিস্টার পার্ক কোম্পানির শুরু থেকেই আপনার সঙ্গে ছিলেন, এমনকি কোম্পানির উন্নতির পেছনেও তার অবদান কম নয়। তাই আমার মনে হয় আপনার তাকে পুনরায় ডেকে পাঠানো উচিত। মিস ক্যাংয়ের এইসব কথা শুনে চেয়ারম্যান আরো রেগে যায় এবং তাকে বলে, তোমার বাবা এবং আমি অনেক কষ্ট করে এই কোম্পানিটাকে দাঁড় করিয়েছি, আর এতদিন আমি কোম্পানির উন্নতির জন্য যা যা সিদ্ধান্ত নিয়েছি সবকিছুই সঠিক হয়েছে, তাই আমার সিদ্ধান্ত নিয়ে কখনো প্রশ্ন তুলবে না। এখান থেকে সিন সোয়ার কাছে আসলে দেখা যায় সে ইউনিভার্সিটিতে ভর্তির এক্সাম দেওয়ার জন্য তাড়াহুড়ো করে বাসে ওঠার পর তার মনে পড়ে স্কুলের আইডি কার্ডটা সে বাড়িতেই ফেলে এসেছে। তাই সে বাস থেকে নেমে দ্রুত আইডি কার্ডটা নিয়ে আসে। তবে ওই সময় স্কুলে যাওয়ার মতো কোনো বাস না থাকায় সে দৌড়ে স্কুলে পৌঁছানোর সিদ্ধান্ত নেয়। তাকে এইভাবে দৌড়াতে দেখে সেরোই বলে, আজ তো তোমার এক্সাম, তুমি লেট করলে কিভাবে? সোয়া বলে, আইডি কার্ড নিতে ভুলে গিয়েছিলাম, আর তাছাড়া এখন স্কুলে পৌঁছানোর জন্য আর কোনো বাস নেই, তাই দৌড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সেরোই সোয়াকে বলে, তোমার ব্যাগটা আমাকে দাও, তাহলে তুমি আরো জোরে দৌড়াতে পারবে। তবে সোয়া তার কোনো কথা না শুনে নিজেই ওই ব্যাগটাকে কাঁধে নিয়ে দৌড়াতে থাকে। এইভাবেই বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর অবশেষে সে স্কুলে এসে পৌঁছায়। সেরোই তাকে এক্সামের জন্য বেস্ট অফ লাক উইশ করে। কিছুক্ষণ পর সোয়া এক্সাম দিয়ে বাইরে আসলে দেখে সেরোই তখনও তার জন্য সেখানেই অপেক্ষা করছে। সোয়া তাকে জিজ্ঞাসা করে, তুমি তো আমাকে পছন্দ করতে না, তাহলে আজ আমার এত কেয়ার করছো কেন? সেরোই বলে, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, তুমি কি আমার বন্ধু হবে? সোয়া বলে, অবশ্যই হব, তবে এর বিনিময়ে আমার একটা শর্ত আছে, আমাকে ঝিলের পাড়ে ঘুরতে নিয়ে যেতে হবে। পরক্ষণেই দেখা যায় তারা দুজন একসঙ্গে ঝিলের পাড়ে এসে বসে এবং সুন্দর কিছু সময় কাটায়। বাড়ি ফেরার সময় সেরোই সোয়াকে বলে, আমরা তো এখন বন্ধু, তাহলে কি আমি তোমার নাম্বার পেতে পারি? সোয়া বলে, কেন, নাম্বার নিয়ে কি আমার সঙ্গে প্রেম করবে? সেরোই বলে, না করার কি আছে, আমাকে দেখতে এতটাও খারাপ নয় যে আমার সঙ্গে প্রেম করা যাবে না। সিন শিফট হয়, দেখা যায় পরের দিন থেকে সেরোই এবং তার বাবা নতুন একটা পাব খোলার জন্য প্রস্তুতি নিতে শুরু করে, আর কিছুদিনের মধ্যেই তারা সেই পাবটিকে সুন্দর করে সাজিয়ে তোলে। এরপর পাব ওপেনিং এর আগের দিন রাতের বেলায় মিস্টার পার্ক কিছু প্রয়োজনীয় জিনিস আনার জন্য বাজারে যায়। সবকিছু কিনে বাড়ি ফেরার পথে তিনি সেরোইকে ফোন করে বলেন, তুমি চিন্তা করো না, আমি কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে আসব। দেখা যায় এটা বলেই তিনি ফোনটা কাটার সাথে সাথেই একটা গাড়ি পেছন থেকে এসে তাকে সজোরে ধাক্কা মারে। মিস্টার পার্ক রক্তাক্ত অবস্থায় বেশ কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়ে, আর এর সাথে সাথেই তিনি মারা যান। সিন শিফট হয়, দেখা যায় পরের দিন সকালে সেরোই তার বাবার ছবির সামনে নীরব হয়ে বসে রয়েছে। তখন সোয়া তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি কাল থেকে কিছুই খাওনি, দয়া করে কিছু খেয়ে নাও, না হলে অসুস্থ হয়ে পড়বে। এইভাবেই সে যখন সেরোইকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করছিল, ঠিক তখনই তার বাবার কেসের তদন্তকারী এক পুলিশ অফিসার সেখানে এসে তাকে বলে, তোমার বাবাকে যিনি অ্যাক্সিডেন্ট করেছেন তিনি আজ স্বেচ্ছায় থানায় সারেন্ডার করেছেন, তবে তিনি কোনো রকম ঝামেলা ছাড়াই অর্থের বিনিময়ে ব্যাপারটা সমাধান করতে চায়। অফিসারের এমন কথা শুনে সেরোই অবাক হয়ে যায় এবং বলে, একজন মানুষের জীবনের মূল্য আপনি পয়সা দিয়ে পরিমাপ করছেন? এটা বলেই সেরোই মাথায় হাত দিয়ে সেখানে বসে পড়ে। ওই অফিসার তার অবস্থা দেখে বলেন, আপনি রেস্ট করুন, আমি আবার পরে আসবো। অফিসার চলে গেলে সোয়া তার দেওয়া ডকুমেন্টসগুলি চেক করার সময় সেখানে গাংওয়ানের সেই নতুন গাড়িটির ছবি দেখতে পায়। সে সাথে সাথেই সেরোইকে জানায় এই গাড়িটি গাংওয়ানের, কিছুদিন আগেই সে এই গাড়িটি নিয়ে স্কুলে এসেছিল। সোয়ার কথা শুনে সেরোই বুঝতে পারে তার বাবার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, তাকে হত্যা করা হয়েছে, আর এটা করেছে গাংওয়ান। সে রাগে ক্ষোভে তখনই উঠে দাঁড়ায় এবং সোয়াকে বলে, তুমি এখানেই অপেক্ষা করো, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। তবে সোয়া বুঝে যায় সে গাংওয়ানকে মারার জন্য যাচ্ছে, তাই সে তাকে বারবার আটকানোর চেষ্টা করে। তবে সেরোই তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে আসে। তার চোখে মুখে প্রতিশোধের আগুন জ্বলছিল। সে গাংওয়ানের খোঁজে প্রথমে স্কুলে আসে, তবে সেখানেও তাকে দেখতে না পেলে সোজা সেই হসপিটালে চলে আসে যেখানে তার ট্রিটমেন্ট হচ্ছিল। এদিকে দেখা যায় গাংওয়ান ওই হসপিটালের বাইরেই বৃষ্টির মধ্যে বসে রয়েছে। তখনই সেরোইও তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছায়। গাংওয়ান তাকে দেখা মাত্রই ভয়ে পালাতে গিয়ে মাটিতে পড়ে যায়। সে বারবার সেরোইর কাছে ক্ষমা চায়, তবে সেরোই তার কোনো কথাই শোনে না। সে গাংওয়ানকে নির্মমভাবে মারতে শুরু করে।
সেরোইর হাতে মার খেয়ে একটা পর্যায়ে গাংওয়ান জ্ঞান হারিয়ে ফেলে। তবে এটা দেখে সেরোই আরো রেগে যায়। সে তাকে হত্যা করার জন্য একটা পাথর তুলে আনে। আর এর সাথেই ড্রামার প্রথম পর্বটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ড্রামার পরবর্তী পর্ব নিয়ে।